এক একটা পটে আপনার সরিষার সারি থাকে চারটা চারটা। চারটা, যেখানে আপনার অন্য সরিষার সারি থাকে দুইটা। এই সরিষাটা জীবনকালও কম, এই সরিষার ফলনও বেশি এবং তেলের পরিমাণও বেশি। এই সরিষা কেটে কি বড় সিজনে? হ্যাঁ, নিঃসন্দেহে সরিষা বড় করা, মানে মোটামুটি আপনি যদি ধানের বেলায় রড মিনিকেট মনে করেন আর সরিষার বেলায় বাড়ি 14 মনে করেন, দুইটার তুলনা করা যায় আর কি। বাংলাদেশের অর্থকারী কয়েকটি ফসলের মধ্যে সরিষা অন্যতম। দর্শক, আজকে আমি এমন একটি সরিষা ক্ষেতের পাশে দাঁড়িয়ে কথা বলছি যা বাড়ি উদ্ভাবিত একটি জাত এবং বর্তমান সময়ে সবচেয়ে উচ্চ ফলনশীল। দর্শক, এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে শেরপুর সদরের কামারেরচরে। হাজী আসমল মণ্ডলকে হয়তো আপনাদের মনে আছে, বিভিন্ন সময়ে নতুন নতুন ধানের চাষাবাদ করে তিনি এলাকায় বেশ সাড়া ফেলেছেন এবং তার হাত ধরে সারা বাংলাদেশে ধান বীজ নিয়ে কৃষকেরা তার পাশাপাশি স্বাবলম্বী হয়েছে। দর্শক, সেই মানুষটা আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তার এই সরিষা দেখার জন্য। আমরা আজকে চলে এসেছি তার সরিষা খেতে এবং এখানে সত্যি অভিভূত হচ্ছি যে আসলে এত সুন্দর, এত পরিপুষ্ট দানা এবং এত সতেজ আর শক্তপোক্ত গাছ খুব কমই দেখা যায় সরিষাতে। তো আজকে আমরা এই সরিষা ক্ষেতের সরিষা দেখার চেষ্টা করব, এটার দানা কতটুকু পুষ্ট, এটা কতটুকু রোগবালাই সহনশীল, বাণিজ্যিকভাবে কতটুকু সম্ভাবনাময়ী, সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজে ক্যামেরায়। আশা করছি প্রমোশন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহাজ আসমল মণ্ডল সাহেব, জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার নতুন জাতের একটি সরিষা দেখতে আসলাম। জি। আচ্ছা, সাধারণত আপনি তো ধান চাষ করে থাকেন, সরিষাটা আসলে কি দিয়ে কি বলেন তো একটু আমাদেরকে। আমি, আপনি জানেন অবশ্যই এবং সারা বাংলাদেশে মোটামুটি অনেকেই জানেন যে আমি উচ্চ ফলনশীল ধান বীজ নিয়ে কাজ করি। জি। এবং এই উচ্চ ফলনশীল ধানের বীজ নিয়ে আমার কাছ থেকে অনেকেই লাভবান হয়েছেন এবং ভালো বীজ পেয়ে এখন সারা বাংলাদেশে কিন্তু অনেক আপনার সরিষা চাষ হয়। আচ্ছা। তো আমার কাছ থেকে যারা ধানের বীজ নিয়েছে তারাই আমাকে একটা প্রস্তাব দিয়েছে যে ভাই, আপনি যেহেতু আমাদেরকে ভালো মানের ধানের বীজ দেন এবং আপনার কাছ থেকে যে ধানের বীজ নিয়ে যেহেতু আমরা ভালো ফলন ফলাইতে পারছি, আপনার কাছ থেকে আমরা সরিষা বীজও নিতে চাই। তা আপনি সরিষা নিয়ে কেন কাজ করেন না? তাদের অনুরোধ ক্রমে আমিও চিন্তা ভাবনা করলাম যে স্বল্প মেয়াদি এবং উচ্চ ফলনশীল এবং সরিষার মূল্য ভালো এবং তেলের পরিমাণ বেশি আসে এরকম কিছু সরিষার জাত নিয়ে কাজ করি। আচ্ছা, তাহলে এইটা কি জাত? এখন এইখানে যে জাতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি সরিষা 14। বাড়ি 14? মানে একটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যেটাকে উদ্ভাবন করা হয়েছে। আচ্ছা, এটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন। এটার বৈশিষ্ট্য হচ্ছে বাড়ি 14 যে সরিষাটা, এটার যে এই পট যেটা, এক একটা পটে আপনার সরিষার সারি থাকে চারটা। চারটা? যেখানে আপনার অন্য সরিষার সারি থাকে দুইটা। আচ্ছা। আর এটার ভিতরে আপনি সারি পাবেন হচ্ছে চারটা। এবং এই সরিষাটা জীবনকালও কম, এটির জীবনকাল 75 থেকে 80 দিন মাত্র, যা টরির চেয়ে মাত্র 5 দিন বেশি। আচ্ছা। এবং এই সরিষার ফলনও বেশি এবং তেলের পরিমাণও বেশি এই সরিষাতে। আচ্ছা। এই সরিষার ফলন হচ্ছে আপনার 33 শতকে বিঘায় আপনি যদি কাঁচা পরিমাপ করেন তাহলে 8 থেকে 9 মণ হয়ে যাবে। আচ্ছা। আর যদি আপনি শুকানোর পরে পরিমাপ করেন তাহলে এটা 5 থেকে 6 মণ পর্যন্ত ফলন আসবে শুকনা। সেই হিসেবে মোটামুটি বেশ উচ্চ ফলনশীল। হ্যাঁ, বেশ উচ্চ ফলনশীল। এবং আপনার এই সরিষার ভিতরে তেলের পরিমাণটা আপনি পাবেন, যেখানে টরিতে পাচ্ছেন আপনি 38 থেকে 41%, এই সরিষাতে পাচ্ছেন আপনি 43 থেকে 44%। আচ্ছা। এটাতে তেলের পরিমাণটাও বেশি। মানে আমি একটা সরিষা ওইটা ভাঙাবো, মিলে নিয়ে গিয়ে সেখানে তেলের পরিমাণটা হবে এই সরিষাতে বেশি। মানে এইটার 1 কেজি হবে, টরির 1 কেজি হবে বা অন্য জাতের 1 কেজি হবে, আমি সবগুলোর 1 কেজিতে যা পাবো এটার 1 কেজিতে তার চেয়ে তুলনামূলক বেশি পাবো। 4-5% আমরা বেশি পাবো, 5% বেশি পাবো। আচ্ছা, এই গাছের উচ্চতা যদি আমরা উচ্চতা নিয়ে কথা বলি, এটার উচ্চতা হচ্ছে আপনার 30 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত উঁচা হয়। 30 থেকে 35? 30 থেকে 35 সেন্টিমিটার। এটা খাটো জাতের হয়, যার কারণে অন্য সরিষা দেখবেন আপনি এই গাছের কম, মানে শুয়ে পড়ার সম্ভাবনা কম থাকে, বেশি থাকে, ইষ্টপিষ্ট কম, কিন্তু এই গাছ দেখবেন আপনার মোটা। হ্যাঁ,
হ্যাঁ বেশ মোটা এবং শক্ত। বেশ মোটা এবং শক্তিশালী, যার কারণে মানে- এটা শুয়ে পড়ার সম্ভাবনা মন্ডল একেবারেই কম, নাই বললেই চলে। মন্ডল ভাই, আপনার এই সরিষার জাতটা দেখে আমাদের ওই যে আপনার রডমিনিকেট ধান ছিল না? জি, 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 ঠিক জি। ওই ধানটার কথা মনে পড়ে গেল। জি, জি। যে রডমিনিকেট আপনি যেরকম বলেছিলেন যে বেশ হৃষ্টপুষ্ট এবং শক্তপোক্ত রডের মতো, জি, জি, জি। আপনার এই গাছগুলা দেখেও কিন্তু আমাদের মনে হচ্ছে ঠিক ওইরকমই হ্যাঁ? জি। তার মানে রডমিনিকেট জাতটা দিয়ে যেরকম শক্তপোক্ত একটা জাত দিয়ে সারা বাংলাদেশে সারা ফেলছেন, জি, জি। আমার কেন জানি মনে হচ্ছে এই জাতটা দিয়েও আপনি বোধহয় ওই রকম শক্তপোক্ত জাত হিসেবে একটা সারা ফেলতে পারেন। ইনশাআল্লাহ আশা করা যায়, আল্লাহর রহমত, আল্লাহ যদি রহম করে আর কি। আচ্ছা আচ্ছা। জি। তো এইটার আপনি হচ্ছে কোন সময়ে বীজ বপন করার কথা বলছেন? এটা বীজ বপন করতে হবে আপনার 15ই অক্টোবর থেকে হুম। 31শে নভেম্বর এর মাঝখানে। আচ্ছা, তারপরে শীতের একটু শুরু, অর্থাৎ আপনি এটা ওই আমন এবং বোরোর যে মাঝখানে সময়টা জমি যেখানে পড়ে থাকে বা পতিত থাকে, ওই সময়ে এই সরিষাটা আপনি উৎপাদন করতে পারবেন। এই সরিষা কেটে কি বড় সিজনে? হ্যাঁ, নিঃসন্দেহে বোরো করা যাবে। তার মানে আমরা আমন এবং বোরোর যে গ্যাপ সময়, গ্যাপ সময়ে আপনি এই সরিষাটা করতে পারছেন। এই গ্যাপ সময় করতে জি। পারছি। আচ্ছা, এখন যদি এই সরিষার একটু রোগ বালাই নিয়ে আমরা কথা বলতে চাই। না, এই বাড়ি 14 সরিষাতে আপনার রোগবালাইও কম। আচ্ছা, রোগবালাইয়ের পরিমাণ খুব কম। অর্থাৎ আপনি যে রড মিটিকেটের সাথে একটা তুলনা করলেন, ঠিক ওই রকমই। মানে এর রোগবালাই কম, পোকামাকড়ের আক্রমণও কম, এবং শুয়ে পড়ার সম্ভাবনা খুব কম থাকে, ফলন বেশি। মানে মোটামুটি আপনি যদি ধানের বেলায় রড মিনিকেট মনে করেন আর সরিষার বেলায় বাড়ির 14 মনে করেন, দুইটার তুলনা করা যায় আর কি। দুইটা সেম? হ্যাঁ, দুইটা সেম। আচ্ছা, এখন এইটার একটু চাষাবাদের ডিটেলসটা আমাদেরকে বলেন, কিভাবে তবে চাষাবাদ করতে হ্যাঁ, শুরু থেকে? এই সরিষাটা চাষাবাদ করতে হবে আপনার যে কোনো জমি আমরা যত প্রস্তুত করব তত ফলন ভালো হবে। তবে সাধারণত কৃষক সরিষার বেলায় যায়, আমি যেটা দেখি আমাদের এলাকায় যেটা করে, দুইটা চাষ দেয় জমিতে মাত্র। দুইটা চাষ দেওয়ার পরে এই সরিষা বুনে ছিটায় দিয়ে তারপরে আপনার দুই হির মই দেয়, 2 হির করে বলে আমাদের ওইখানে। তবে চাষটা আরও একটু বেশি দিলে এবং আপনার মইটা আরও একটু বেশি দিলে জমিটা যত প্রস্তুত বেশি হবে তত এর ফলন বাড়বে। আচ্ছা, তবে 2 চাষ করে দিয়েও করা যাবে। কেউ যদি খরচ কমাইতে চাই তাহলে সেই ক্ষেত্রে 2 চাষ করে দিয়েও করা যাবে। আচ্ছা আচ্ছা, ধরেন আমরা আর এই সরিষাটা কিন্তু আপনার অন্যান্য সরিষার ডালপালা হয়, আপনি এই সরিষাটা দেখবেন ডালপালা হয়, তবে ওইগুলো হচ্ছে তুলনামূলকভাবে কম। হ্যাঁ, আচ্ছা, এই কিন্তু পটের পরিমাণ আবার ভালো থাকে, যে পট যেগুলো আছে পটগুলোর পরিমাণ ভালো থাকে, বেশ মোটা। এই দেখেন পট এবং মোটা এবং খুব ভালো মানের পট হয়। যেহেতু এটা একটু ডালপালা কম হয়, সেই ক্ষেত্রে এই সরিষাটা প্রতি 33 শতকে বিঘায় 1 কেজি পরিমাণ দিতে হবে। আচ্ছা, অন্যান্যটা আমরা জেনেছিলাম যেখানে 800 গ্রাম দিলে চলবে, কিন্তু এই সরিষাটা 1 কেজি দিতে হবে। 1 কেজি দিতে হবে। আচ্ছা, এই সরিষার বাজারে দাম কেমন থাকে? এই সরিষা অন্যান্য সরিষার চেয়ে আপনার মন প্রতি 1-200 টাকা বেশি বিক্রি করা যায়। 1-200 টাকা বেশি? হ্যাঁ, 1-200 টাকা বেশি বিক্রি করা যায়। সরিষার কালারটা কেমন হয়? এটা হলুদ হবে। হলুদ হবে। আচ্ছা, আর এইটার তেলের কালারটা কিরকম হবে? এটা তেলের কালারটা ওই মাগি সরিষার যেরকম হয়, কালচে সোনালী। কালচে সোনালী। আচ্ছা, এটা ওর চেয়ে একটু ভিন্ন হবে, ওই রকমই, প্রায় ওই রকমই আর কি। তো দর্শক, আমরা এখানে কয়েকটি পয়েন্ট পেলাম। পয়েন্টগুলো যদি আমরা বলতে চাই, এই সরিষার হচ্ছে জীবনকাল কম আছে। জি। জীবনকাল কম, সরিষায় তেলের পরিমাণটা বেশি। আচ্ছা, সরিষার ফলন বেশি, রোগবালাই কম। আবার সরিষার এই দানাগুলা, গাছগুলো বেশ হৃষ্টপুষ্ট শক্তপোক্ত, যে কারণে তেলের পরিমাণ বেশি। হ্যাঁ, তেলের পরিমাণ বেশি এবং হৃষ্টপুষ্ট থাকার কারণে সরিষা গাছ পড়ে যাওয়া বা যে কোনো ফসলের ক্ষেত্রে যে ফসলটা যদি পড়ে যায় সেটার ফলন কমে যায়। জি জি। যেহেতু এটা একেবারে খাড়া থাকে, যে কারণে ফলন কমার কোনো চান্স থাকে না। জি। এতগুলো দিক চিন্তা করে আমরা কিন্তু উপসংহারে এসে বলতেই পারি যে এটা বেস্ট একটি জাত এবং আপনারা চাইলে এই জাতটি চাষ করতে পারেন। সর্বশেষ কিছু বলবেন? তবে এই মাঝখানে আমার একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হলো এই বাড়ি সরিষা 14 চাষ করতে চাইলে জমিতে ডিএপি, টিএসপি, জিপসাম এইগুলার পাশাপাশি বোরন ব্যবহার করতে হবে। যদি জমিতে বোরন ব্যবহার করা হয়, প্রতি 33 শতকে বিঘায় 1 থেকে 1.5 কেজি বোরন দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই সরিষার যে দানাটা এটা অনেক বড় হবে এবং ইষ্টপুষ্ট হবে। এমনি বোরন দেওয়া ছাড়া যা হবে তার চেয়ে অনেক অনেক বড় হবে, যার কারণে বোরন ব্যবহার করতে হবে। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে কোনো সরিষা করি না কেন, আমাদের যে জমিগুলোতে জমি রসালো কম, এগুলোতে অবশ্যই সেচের ব্যবস্থা করতে হবে। আর সেচটা দিতে হবে ফুল আসার আগে, ফুল আসার আগ মুহূর্তে সেচটা দিতে হবে এমনভাবে
যে জমিতে পানি দেওয়ার পরে পানিটা যাতে অন্য ক্ষেতে আবার ছেড়ে দেওয়া যায়, যে পানি বেজে না থাকে জমিতে। আচ্ছা আচ্ছা। আর ফুল ঝাইরে যাওয়ার পরে ফুল যখন গাছে থাকবে না তখন আরেকবার দিতে হবে, এই 2টা বার সেচ দিতে হবে। তবে যে জমিগুলা কৃষকেরা তো চাষ করলে বুঝে যে আমার জমিটা কীরকম, যেটাতে রসালো থাকে, যে আমার জমিতে রসের প্রয়োজন নেই, যেটা আছে প্রাকৃতিকভাবে এটা হলেই চলবে, তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এই হলো মোটামুটি চাষাবাদ। হ্যাঁ, এই হলো চাষাবাদ ব্যবস্থাপনা। সবশেষে কি বলবেন দর্শক? সবশেষে বলবো আমি কৃষকদের, যেহেতু আমরা আমন কাটার পরে এবং বোরো লাগানোর আগে আমাদের জমিটা পড়েই থাকে, তে আমি এইখানে যদি সরিষা চাষ করি, এই সরিষা চাষটা একেবারে বিনা খরচ, একদম খরচ কম করে আমি ভালো লাভবান হতে পারবো। যদি 1 বিঘা জমিতে 6 মণ আমি শুকনা সরিষা পাই 33 শতকে, যদি 4000 টাকা সিজন ছাড়া যদি আমি বিক্রি করি, শুকায় যদি ঘরে রেখে দেওয়া যায়, সেই ক্ষেত্রে আমি 4000 টাকা মণ যদি বিক্রি করতে পারি, তাহলে 4-24,000 টাকা আমি এখান থেকে মানে টাকাটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, পেয়ে যাচ্ছি। হ্যাঁ। তো সেই খরচ থাকছে সেখানে কত? সেই ক্ষেত্রে আমি আমার ওই 2টা চাষ যদি দেই, 2 হির মই যদি দেই, সেই ক্ষেত্রে এভারেজে সর্বোচ্চ খরচ গেলে 3000 টাকা যাবে। আমাদের এদিকে 3000 টাকা যাবে। কেন জানেন? আমাদের ওই সার দেওয়া পর্যন্তই শেষ। এই যে এখন যে দেখতেছেন, এইগুলা আমাদের এলাকায় যারা মহিলা আছে এদেরকে ছেড়ে দেওয়া হবে, ওনারাই উঠাইয়া এই সরিষা পরিষ্কার করে আমাকে সরিষা দিয়ে যাবে। এখন আর কোনো 1 টাকা খরচ নাই আমার। আচ্ছা আচ্ছা। সেই হিসাবে সর্বোচ্চ 3000 টাকা খরচ যাবে, 3000-এর বেশি খরচ যাবে না। যদি আমার 3000 টাকা খরচ যায়, আমি যদি 24,000 টাকা বিক্রি করতে পারি, তাহলে 21,000 টাকায় আমার লাভ হচ্ছে। দেখেন, এখানে আরেকটা ব্যাপার আছে। আমরা যে এই আপনার এই সোয়াবিন যেটা খাই, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সোয়াবিনটা তো আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হয়। আমরা যদি সরিষার তেল খাই, সেই ক্ষেত্রে আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য উপকারী। আর যেহেতু এই বাড়ির সরিষার 14 ফলন পাচ্ছি বেশি আমরা, এবং তেলও পাচ্ছি বেশি, শুধু তেল আর ফলনের চিন্তা না, এটা এইখানে কিন্তু আমরা আরও একটা জিনিস পাচ্ছি, সেটা হলো খৈল। খৈলেরও কিন্তু বর্তমানে খুব ভালো, সরিষার খৈলের একটা ব্যাপক চাহিদা রয়েছে। একে তো আপনার গবাদি পশুর জন্য, তার উপরে এই সরিষার খোল কিন্তু আপনি জানেন কিনা যে কোনো ফসলের মাটির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। জানি আমি সেটা। এই সরিষা খোল যদি প্রতি শতকে 1/2 কেজি পর্যন্ত ব্যবহার করা যায়, আপনার যে জমিতে এমনি আমরা যে জমিতে অন্য ফসল যা পাবো, তার চেয়ে কম করে হলেও 2 থেকে 3 মণ করে বেশি হবে। আচ্ছা, যে কোনো ফসল। তো এই মোটামুটি খোল, তাহলে মোটামুটি খোলটাও কিন্তু একটা এই অর্থকরী একটা ব্যাপার আসতেছে। আচ্ছা, তো অতএব আমি মনে করি এই সরিষা শুধু বাণিজ্যিকভাবে না, নিজের তেলের যতটুকু চাহিদা প্রয়োজন, আর খোলটা যদি আমার ঘরে আসে পড়ে না কিনতে হয়, সেই ক্ষেত্রে আমি জমিতে ছিটাতে পারতেছি, গবাদি পশু খাওয়াইতে পারতেছি। এটা এক কথায় শেষ, অল ইন অল। এটা যেই দিক যাবেন সেই দিকেই লাভবান। এটা শুধু তাই না, এই যে আপনার গাছগুলো আছে, এটাও কিন্তু আপনি জ্বালানি হিসেবে ব্যবহার করেন। সব দিক বিবেচনায় আমরা সবশেষে এটুকু বলবো যে আপনারা যারা বাণিজ্যিকভাবে, আমি বিশেষ করে কৃষক যারা আছে, যারা আমনের পরে জমি ফেলায় রাখেন, আমি মনে করি ফেলায় না রেখে জমিটা আপনি সরিষা চাষ করেন, আপনি সরিষার টাকা দিয়েই আবার বোরোর খরচটা আপনার উঠে যাবে। তাই বাংলাদেশের কৃষক যারা আছেন, আমি মনে করি আমনের পরে আপনারা জমি ফেলে না রেখে এরকম উচ্চ ফলনশীল এই টরি 7 আছে, বিশেষ করে বাড়ি 14, এটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি। এই জাতীয় সরিষা আমরা চাষ করি, তাহলে নিশ্চয়ই লাভবান হতে পারবো। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।